আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার সকালে ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে, যার জন্য আমার রান্নাটাও প্রায় দেরি হয়ে গেছে। আর এই ঘুম থেকে দেরি করে ওঠার কারণ হচ্ছে কালকে রাত্রে আমাদের বাসায় একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে, যার জন্য আমরা সারা রাত ঘুমাতে পারিনি। আসলে এই 2 মাসের মধ্যে আমার চোখের সামনে দিয়ে 3টা মরণ আমি দেখতে পেলাম, সেজন্যই আমি আজকে খুব কষ্ট পেয়েছি, যার কারণে সারা রাত ঘুমাতে পারিনি। তাই আমি ভাবছি রান্না করতে করতে আপনাদের সাথে একটু এই মর্মান্তিক ঘটনাটা শেয়ার করে নিই। হচ্ছে 2 মাস আগের যে মরণটা আমি দেখেছি সেটা আমাদের সাথেরই, আমার নিজের আত্মীয় কেউ না, কিন্তু আমার সাথেই আমরা একসাথে ভাড়া থাকতাম। যেহেতু আমি ভাড়া থাকি, একসাথে আমরা ভাড়া থাকতাম। প্রায় 8 বছর একসাথে থাকছি এক বাসায়। তার সাথে আমার একটা বোনের মতো সম্পর্ক হয়ে গেছিল। তো সে বাচ্চা ডেলিভারির সময় মারা যায়, আর বাচ্চাটা বেঁচে আছে। আমার ওই ছোট বোনটা মারা যায়। আসলে ওই সময় আমি খুব কষ্ট পেয়েছি। নিজের বোন চলে যাওয়ার মতো যেরকম একটা কষ্ট ফিল হয় সেরকম কষ্ট পেয়েছি আমি। বাচ্চাটা আছে আপনাদের দোয়ায় ভালোই আছে, তার একটি মেয়ে সন্তান হয়েছিল। আমি প্রায় যে মেয়ে সন্তানটাকে দেখে আসি, তাকে কুলে নিয়ে আদর করি। আসলে তার কয়েকদিন পর আমাদের আরেকটা ভাড়াটি আমার সাথেরই, তার একটা 7 মাসের বাচ্চা মারা যায়। এইটাও আমার চোখের সামনেই, একদম আমার চোখের সামনেই তার দমটা যায়। ওই কষ্টটা সহ্য না করতে করতেই আবার আরেকটা কষ্ট। তারপরে আবার কালকে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে আমাদের বাসার একজন খালু, তাকে আমি খালু বলেই ডাকতাম। সে আসলে তার শালির অসুখের কথা শুনে সে বাড়িতে যায়, হসপিটালে তাকে দেখতে যায়, যে ওইখানে স্ট্রোক করে মারা যায়। একদম সুস্থ তরতাজা একজন মানুষ দুপুরের বেলা বাড়িতে রওনা দেয়, আর রাত্রেই তার মরার খবর আমরা শুনতে পাই। আসলে এই 2 মাসের ভিতরে 3টা মৃত্যু আমার চোখের সামনে। আমি নিজের কোনোভাবে সান্ত্বনা দিতে পারতেছি না, আমার খুবই কষ্ট হচ্ছে। আর সবচেয়ে বড় কথা যেটা ভয়ও লাগতেছে, যে মানুষের জীবনটা কতটা ঠুনকো হতে পারে, যে একজন তরতাজা মানুষ আমাদের চোখের সামনে দিয়ে গেল, আর সেই মানুষটা ঘুরে আসতে পারলো না। একজন রুগী দেখতে গিয়েছিল, আর ওইখানে যে উনি দুনিয়া থেকে চলে গেছে। আসলে আমাদের মৃত্যুটা যে কত কাছে সেটা আমরা অনুভব করতে পারি না। তাই আমার আসলে একটু ভয় এবং কষ্ট দুটোটাই আমার ভিতরে কাজ করতেছে। এগুলো নিয়ে আমি রাত্রে ঘুমাইতে পারিনি, যার কারণে আমার ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, রান্নাটাও দেরি হয়ে গেছে। আমার বড় ছেলে আমার সাথেই উঠেছে, সে মোবাইল দিয়ে ভিডিও করছে, আর আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি। আর আমার ছোট বাচ্চা এখনো ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম যে রান্না করতে করতে আপনাদের সাথে আমি আমার কথাগুলো শেয়ার করি, তাহলে একটু আমার ভিতরে একটু হালকা লাগবে। আসলে আমার যে ছোট বোনটা যে বাচ্চাটা রেখে মারা গেছে, ওর একটা ছবি আছে। আমি মোবাইলের প্রথম যে ভিডিওর যে প্রথম অংশটা থাকবে, আমি ওইটার মধ্যে ওর ছবিটা দিয়ে দেব, আপনারা দেখবেন কত কিউট একটা মেয়ে বাচ্চা হয়েছিল। কিন্তু ওর আসলে ভাগ্যে হইল না বাচ্চাটারে লালন পালন করার, বড় করার। এখন বাচ্চাটাকে ওর নানি, আমার ছোট বোনের মা, উনি দেখছেন, তার বাবা সব খরচ চালাচ্ছেন। আসলে আমি এই ব্যাপারটাতে একটু খুশি হয়েছি যে তার বাবা নিজের দায়িত্ব এড়িয়ে যাননি। অন্য লোকেরা যেরকম করে, যে বউ মারা গেলে বাচ্চা কাচ্চার খেয়াল রাখে না, দেখে না, ওরকম কিছু করেননি। তার সম্পূর্ণ দেখাশোনা তিনি করছেন। আর
এই 2 মাসের মধ্যে, বাচ্চার বয়স এখন 2 মাস চলছে, তো এই 2 মাসের মধ্যে আমি 3টা মরণ দেখলাম, একদম আমার কাছের। আর সবচেয়ে বেশি খারাপ যেটা, আমি 7 মাসের বাচ্চাটা যে মারা গেছে, ওটা একদম আমার চোখের সামনে ওর দমটা গেছে, আমি এখনো বলতে পারি না। আসলে বেবিটা অনেক কিউট ছিল, আর যে এমন কোনো মানুষ নাই যে ওকে দেখে না কান্না করছে। এত সুন্দর, এত কিউট একটা বেবি, আমিও একদম কান্নায় ভেঙে পড়ছিলাম। একদম আমার চোখের সামনেই বাচ্চার দমটা গেছে। আসলে আমরা সবাই একসাথেই বাড়া থাকি, আর বাড়া থাকতে থাকতে আমাদের সম্পর্কটা এরকম হয়ে যায় যেন ওনারাই আমার অনেক কাছের লোক। আসলে আমরা দেশের বাড়িতে না যাওয়ায়, আমরা একসাথে যখন আমরা কয়েক দেশের মানুষ একসাথে মিলেমিশে থাকি, তখন মনে হয় যেন ওনারাই আমাদের আপনজন। ওনাদের কিছু হলে আপনজনের জন্য যেরকম কষ্ট লাগে, ঠিক সেরকমই কষ্ট লাগে। আমার এই 3টা ঘটনায় আমি খুবই কষ্ট পেয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আমার এখন অতিরিক্ত ভয়ও হচ্ছে যে আল্লাহ কখন জানি আমার জন্য ডাক এসে পড়ে, কখন জানি এই দুনিয়ার মায়া আমাকে ত্যাগ করতে হয়। আমার 2টো বাচ্চা আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে আমি আমার বাচ্চা দুটোকে বড় করে মানুষের মতো মানুষ করে নিজের পায়ে দাঁড় করায় দিয়ে তারপরে যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। কারণ মা যদি ছোট সন্তান থুয়ে মারা যায়, আসলে বাচ্চাদের অনেক কষ্ট হয়। সব বাবারা তো এক হয় না, বাবারা বিয়ে করে নেয়, কেউ রেখে চলে যায়, তাদের জীবনটা যেন এলোমেলো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, তাদের জীবনটা খুব কঠিন হয়ে যায়। সেজন্যই আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন, আমি বলে কোনো কথা না, কোনো মাই যেন তার ছোট ছোট বাচ্চা রেখে মারা না যায়। আসলে কিছু ঘটনা নিজের চোখের সামনে দেখি, আবার কিছু ঘটনা মোবাইলে টিভিতে দেখা যায় যে বাচ্চা রেখে মা মারা গেছে কিংবা বাপ মারা গেছে, তাদের জীবনটা কতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি কোনো মাই, কোনো বাবাই যেন তাদের ছোট ছোট বাচ্চা রেখে মারা না যায়। আল্লাহ যেন তাদেরকে ছোট ছোট বাচ্চা রেখে যেন তাদেরকে না নিয়ে যায়। আসলে কালকে যে খালুটা মারা গেছে, তার 3টে মেয়ে, 1টি মেয়ে বিয়ে দিয়েছে আর 2টো মেয়ে বিয়ে দেওয়ার বাকি আছে। আমরা শুধু এটাই ভাবছি যে আল্লাহ, তিনি তার 2টো মেয়ে বিয়ে দিয়ে যেতে পারলো না। মেয়ে 2টা আসলে অসহায় হয়ে পড়েছে। তারা কালকে রাত্রে 11:30 বাজে দেশে চলে গেছে। আর আমরা বাসার মানুষ কেউ ঘুমাতে পারিনি এই খবরটাতে। আসলে একজন তরতাজা মানুষ যখন চোখের সামনে দেখতে দেখতে যখন দুনিয়া ছেড়ে যায়, ওই জিনিসটা আসলে কারোরই হজম হয় না। তো এই ছিল আমাদের আজকের মর্মান্তিক ঘটনা। আমি 2 মাসের ভিতরে কখনো ভাবতে পারিনি এভাবে 3টে মৃত্যু দেখে ফেলবো। আর এই জন্য আমার ভিতরে খুব ভয় কাজ করছে যে আল্লাহ কখন যেন আমরা মারা যাই। আমাদের মৃত্যু এত কাছে, তবুও আমরা হুঁশিয়ার হই না, আমরা আল্লাহকে ভয় পাই না, আমরা পাপ কাজ করা থেকে বিরত থাকি না। তো আমার এই ভিডিওটা ভাই বোন যে যেখান থেকে দেখছো, তোমাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে এবং হালাল পথে চলবে, আল্লাহর কথা মেনে চলবে। কারণ দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো এটা হচ্ছে অনিশ্চিত, আর মরতে যে হবে এটা হচ্ছে একদম নিশ্চিত। আর এই জীবনের চাইতে ওই জীবনটা খুবই কঠিন, আবার যদি কপাল ভালো হয় তাহলে খুবই সুখের। তাই ওখানে আমাদের সারা জীবন থাকতে হবে, এখানে আমরা ক্ষণস্থায়ী কিছুদিনের জন্য। যেখানে আমরা চিরস্থায়ী হব সেটা নিয়ে আমাদেরকে বেশিরভাগ
ভাবতে হবে। সবার কাছে আমার অনুরোধ রইল। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নার অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে। আমি রান্নার বিষয়ে কিছু বলতেই পারিনি। আসলে সকালবেলা আমি লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করছি, আর মুরগির চামড়া আর ঠ্যাং আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কারণ তোমাদের ভাইয়া সেটা খায় না। সেটা আমরা 3 মা ছেলেই খাই, আর সেটাই রান্না করব। আমার ভাতটা রান্না হয়ে গেছে, আমি এখন লাউয়ের তরকারিটা বসাচ্ছি। আর আমার মনে হয় যে আমার ভিডিওগুলো একটু নর্মাল হচ্ছে সবার ভিডিওর চাইতে। আসলে আমার একটা ঘরই, আমি একটা ঘরের মধ্যেই সব কিছু করি। আসলে আমার স্বামীর আয় খুবই কম, যার কারণে আমাদের ফ্ল্যাট নেওয়ার মতো সামর্থ্য নাই। তাই এই একটা ঘরের মধ্যে আমার সবই করতে হয়। অন্যদের মতো অনেক জায়গা দেখি, অনেক কিছু দেখি আমি ভিডিও করতে পারি না। আর ইনশাল্লাহ তোমরা যদি আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট দাও, আমিও একদিন সবার মতো ভিডিও করতে পারবো। তোমাদের জন্য ভালো ভালো ব্লগ বানিয়ে তোমাদেরকে আপলোড করতে পারবো। তোমরা অবশ্যই আমার সাথে থাকবে। আসলে যার স্বামী যতটুকু আয় করে তাকে ততটুকু নিয়েই খুশি থাকতে হয়। আমি আলহামদুলিল্লাহ, আমি ওটা নিয়েই খুশি আছি। আমি যে আমার বড় ছেলেটাকে লেখাপড়া করাতে পারছি, এটাই আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। অনেকেই আমার চোখের সামনে আছে, অনেকেই আয়ের কারণে, টাকা পয়সার অভাবে বাচ্চাদেরকে লেখাপড়া করাতে পারছে না, তাদেরকে দিয়ে কাজ করাতে করাচ্ছে, এরকম অনেক কিছুই দেখি আমি। তো আমিও এক সময় অভাবের জন্য আমার মা বাবার ঘরেও আমি খুব অভাব ফিল করছি, যার জন্য আমিও তেমন একটা লেখাপড়া করতে পারিনি। আমার খুবই ইচ্ছা ছিল, তো আমি পারিনি। কি হয়েছে, আমার 2 ছেলে আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমি তাদেরকে মানুষের মতো মানুষ করব, আমার স্বপ্ন। তোমরা যদি আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট দাও, তাহলে অবশ্যই আমি এতে সফল হব। তোমরা সবাই আমাকে সাপোর্ট দিবে। এবং আমি দেখছি আমাকে 2 জন কমেন্ট করেছে। আমি আসলে এই 2টা কমেন্ট পেয়ে আমি কতটা খুশি হয়েছি তা বলার মতো না। আমি মানে প্রচুর খুশি হয়েছি। অনেকের ভিডিওতে, একটা ভিডিওতে হাজার কমেন্ট আসে, কিন্তু আমার এতগুলো ভিডিও জুড়ে যে আমাকে 2টা কমেন্ট করছে, তো এতে আমি অনেকটা খুশি হয়েছি। আসলে একেবারে লাফ দিয়ে তো গাছে ওঠা যায় না, আস্তে আস্তে উঠতে হয়। তাই আমিও আশা করি আমার চ্যানেলটা একদিন সারা দুনিয়াতে ছড়িয়ে যাবে, সবাই আমার চ্যানেলটা দেখবে। যদি আমার কপালে থাকে, তোমাদের ভালোবাসা যদি আমার সাথে থাকে, তাহলে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব। আসলে আজকে আমার কিছুই ভালো লাগছে না, আমার মনটা আজকে খুবই খারাপ। আর আমি একটু রান্নাটা তাড়াতাড়ি সারতে চাইছি, কারণ আমার ছোট বিচ্ছুটা এখনো ঘুমিয়ে আছে। সে যখন উঠবে তখন একদম সারা ঘর তছনছ করে ফেলবে। ওর কারণে আমি ঘর গুছাবো তো দূরস্থান, গুছিয়ে যে 5 মিনিট রাখবো তাও রাখতে পারি না। সব কাজ আমার এলোমেলো করে দেয়। তো ও ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিচ্ছি, কারণ এমনিতে অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আমি ফজরের নামাজ পড়ে আর দরজা খুলিও নি, বেরো হইনি, অমনি আবার
কিছুক্ষণ শুয়ে আছিলাম, যার কারণে আমার উঠতে লেট হয়ে গেছে। আজকে আবার ছেলের বন্ধ আছে, যার কারণে আমার সকালে রান্নার চাপ নেই। সব কিছু মিলে আর কি আমি আজকে একটু উঠতে দেরি করে ফেলেছি, আমার রান্নাটাও দেরি হয়ে গেছে। তো আমি এখন লাউগুলো ধুয়ে নিচ্ছি। আমার মাছের মাথাটা ওখানে কষানো হয়ে গেছে, এখন লাউটা ওখানে দিয়ে কষিয়ে নিব, তাই লাউটা ধুয়ে নিচ্ছি। আসলে আমার কলটা হচ্ছে চুলার নিচে, এই জন্য নিচে একটু অন্ধকার। তো আমি লাউগুলো এখন দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। লাউগুলো কষানো হতে হতে আমি মুরগির চামড়াগুলোকে ঠিকঠাক করে নেব। তো লাউটা কষানো হচ্ছে, এখন মুরগির চামড়াগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে একটু চুলার আগুনে ছেঁকা দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে ধুয়ে নিলাম চকচকা করে। আমি যেহেতু ড্রেসিং করা, পশম হালকা পাতলা দুই একটা আছে, ওটা আমি বেছে নিচ্ছি। আর ড্রেসিং করার মধ্যে তাদের পশম থাকেই না, তারপরেও একটা দুইটা থাকলে আমি দেখে তারপর ওগুলো বেছে নিচ্ছি। তো লাউয়ের তরকারিটা আরেকবার লাড়া দিয়ে নিই, নাহলে নিচ দিয়ে লেগে যাবে। তরকারি কালারটা খুব সুন্দর হয়েছে, লাউটাও একদম কচি। এখন আমি জালটা বাড়িয়ে চামড়ার একটু ছেঁকা দিয়ে নিচ্ছি চুলার আছে। চুলার মধ্যে তেল পড়ছে, তাই আমি বেশি একটা পুড়াচ্ছি না, আমার হাতেও গরম লাগছে। আমরা তরকারিটা লাড়া দিয়ে এখন তরকারিতে পানি দিয়ে তারপরে যাব চামড়াগুলো ছোট ছোট করে কুটে নেব। যাওয়ার আগে ঝোলটা দিয়ে যাচ্ছি, নাহলে তরকারিটা পুড়ে যেতে পারে।
তো দেখুন আমার ছোট্ট সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর উঠেই সে কত বাহানা করছে। সে নাকি মাথায় এই ড্রেসিং টেবিলের উপর উঠতে গিয়ে মাথায় ব্যথা পেয়েছে, তার মাথা নাকি ফেটে গিয়েছে, রক্ত বের হচ্ছে আমাকে বলতেছে। তো আমি এখন সকাল সকাল একটু ঠান্ডা বেশি, তাই হাতাওয়ালা জামা গায়ে দিয়ে দিচ্ছি। আসলে ওর হালকা ঠান্ডার মধ্যে খুব ঠান্ডা লেগে গেছে। এর জন্যই ওকে আগে জামা কাপড়গুলো পরিয়ে নিচ্ছি, যাতে ঠান্ডাটা আবার বেশি করে না লেগে যায়। ঘুম থেকে উঠে নানান ধরনের বাহানা করতে শুরু করেছে। তো এখন আমরা মুরগির চামড়াগুলো ছোট ছোট করে কেটে নেব। আমি ঠ্যাংগুলোকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, নাহলে ঠ্যাংগুলো ওগুলোর সাথে মিশবে না, বেশি বড় হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি চামড়াগুলো কাটছি, আর ও আমার কাছে বসে বলছে আম্মু আমি এটা খাবো ওটা খাবো, হাত দিয়ে দেখিয়ে দিচ্ছে। ও বারবার আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আসলে কথা বলতে বলতে ভিডিওটা খুব লং হয়ে গেছে, আমি খেয়ালই করিনি। অনুগ্রহ করে পুরাটা ভিডিও আপনারা দেখবেন, বিরক্ত হবেন না। ও মাথায় ব্যথা পেয়েছে, সেটা আমাকে বারবার দেখিয়ে দিচ্ছে। ঘুম থেকে উঠছে, তাই লক্ষ্মী ছেলের মতো আমার কাছেই বসে আছে, এখনো কোনো দুষ্টুমি শুরু করেনি। তো আমার মুরগির চামড়াগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন চামড়াটা বেগুন দিয়ে রান্না করে নেব। লাউর তরকারিটা প্রায় হয়ে গেছে। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব।
পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিব। আসলে আমাদের সবাই অনেক ক্ষুধা লেগেছে, যেহেতু আজকে অনেক দেরিতে ঘুম থেকে ওঠা হয়েছে। তো পেঁয়াজটা দেখছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। এবং এর মধ্যে লবণ, হলুদ, মরিচ, ধনে গুঁড়া সব দিয়ে দিব। এখন মশলাটা একটু কষিয়ে নিব। লাউ তরকারিতে কিছু ধনিয়া পাতা দিয়ে দিব, আর কটা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম, যার কারণে একটা সুন্দর ঘ্রাণ আসবে। দেখতে পাচ্ছেন লাউ তরকারিটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, সুন্দর একটা কালার আসছে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন চামড়াগুলো দিয়ে দিচ্ছি। আসলে মুরগির চামড়াটা বেগুন দিয়ে রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি বেগুন দিয়ে রান্না করব। মুরগির চামড়া আসলে সবাই খায় না, তবে যারা খায় তারা অবশ্যই বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আমার লাউর তরকারিটা হয়ে গেছে প্রায়। আমি এর মধ্যে 2-3টা কাঁচা মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিলাম। এখন চামড়াটা আগে কতক্ষণ কষিয়ে নেব, আর এদিকে আমার লাউর তরকারিটা হয়ে গেছে। এটা এখন নিয়ে আমি ঘরে নিয়ে চলে যাচ্ছি। চামড়াটাও কষানো হয়ে গেছে, এখন আমি বেগুনটি দিয়ে দিলাম। আসলে বেগুনগুলো পরে দিলাম, কারণ বেগুন এমনিতে অনেক নরম থাকে, তো গলে যাবে, এই জন্য পরে দিলাম।
বসানো শেষ, এদিকে তরকারিও হয়ে গেছে। আমি এখানে পানি দিইনি, কারণ যে পরিমাণ তেল চামড়া থেকে উঠছে তাতে একদম ঝোলের মতো রান্না হয়ে গেছে। দেখছেন বেগুনটা এখন আমার নিয়ে আসছে জলে। আমাদের রান্না শেষ, এবার সবার খাওয়ার পালা। দুই ভাই বসে আছে প্লেট নিয়ে, আমি কখন ওদের তরকারি দেব। আসলে আমার কাছে স্ট্যান্ড নেই, আমি এখনো স্ট্যান্ড কিনতে পাইনি। হ্যাঁ, আমি এক হাতে মোবাইল ধরছি আর এক হাত দিয়ে আর কি ওদেরকে তরকারি দিচ্ছি, তাই ভিডিও কাঁপাকাঁপি করছে। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।